আর আমি আপনাদেরকে বলি 15টা ইউনিয়ন, জাফরগঞ্জ ইউনিয়নের জাহিদ চেয়ারম্যান একদিন অফিস করেন, রাজামেহের ইউনিয়নে চেয়ারম্যান আসেন না, সুলতানপুর ইউনিয়নের ওনার বাড়িতে গিয়ে হচ্ছে সিগনেচার করতে হয়। তো জনগণ তো তাদেরকে ভোট দিছে এটার জন্য না। 15টা ইউনিয়ন আপনারা আপনাদের অফিস আওয়ারে আপনাদের কোনো নাগরিকের সাথে দুর্ব্যবহার করবেন না। অনুরোধ করব আপনারা দুর্ব্যবহার করবেন না, কারণ সে আপনার কাছে প্রত্যেক দিন যায় না, এবং সেটা বিপদে পড়লেই কিন্তু আপনার কাছে যায়। শুধু শুধু কিন্তু আপনার কাছে কেউ যাচ্ছে না, যাচ্ছে ইউনিয়ন পরিষদে যে যায় এটা কিন্তু বিড়ম্বনার মধ্যে দিয়ে যায়। একদম নিম্ন আয়ের মানুষগুলা যায়, মধ্যপ্রাচ্যের যে মানুষগুলা যায়, তো তারা কিন্তু একটা ক্রাইসিস মোমেন্টে যায়। এবং এই যে হয়রানিটা, এটা যদি ইউনিয়ন পরিষদ থেকে এটা করেন আপনারা, এটা কিন্তু খুব বাজে হয়। রাজমিস্ত্রির ছেলে জাতীয় সংসদে, ব্যাপারটা হয়তো সিনেমাতেও বাড়াবাড়ি হয়ে যায়। তবে এটাই হাসনাত আব্দুল্লাহ। হাসনাতের রাজনৈতিক ইনিংসের শুরুটা হয়েছে একের পর এক ছক্কা হাঁকানোর মাধ্যমে। কে জানতো মিছিলে জার্সি পরে হাঁটা সেই সাধারণ ছাত্রটি একদিন হাঁটবেন জাতীয় সংসদের লাল গালিচায়। আপনি যদি আমার ফেসবুকে যান, ওই দুইটা লেখা এখনো পর্যন্ত আমি অনলিমি করি নাই, এখনো পর্যন্ত আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাহিরে দূর দূরান্ত থেকে যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ দেখবেন। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, হাসনাত আব্দুল্লাহ দেবিদ্বারের ইউনিয়ন পরিষদে নানা ধরনের অসঙ্গতি অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হয়ে কঠিন হুঁশিয়ারি দিয়েছে ইউনিয়ন পরিষদের যে সমস্ত ব্যক্তি আছে তাদের। ইউনিয়ন পরিষদের অনিয়ম নিয়ে কড়া বার্তা এবং বিএনপি নেতাকে উদ্দেশ্য করে রীতিমতো হাসনাত আব্দুল্লাহ কঠিন ভাষায় কিছু কথা বলেছে। বিএনপি নেতা দেবিদ্বারে কিছু অসঙ্গতি এবং অনিয়ম শুরু করেছে এবং তার বিরুদ্ধে প্রতিরোধ করতে হাসনাত আব্দুল্লাহর কড়া নির্দেশ। কি বলল হাসনাত আব্দুল্লাহ? দেবিদ্বারের ইউনিয়ন পরিষদের অনিয়ম নিয়ে এবং বিএনপি নেতাকে উদ্দেশ্য করে হাসনাত আব্দুল্লাহর বক্তব্যটা আমরা শুনি, তারপরে কথা বলি। হাসনাত আব্দুল্লাহ বরাবরই তার সাহসিকতার ভূমিকার জন্য প্রশংসিত। তিনি বরাবরই সাহসিকতার সঙ্গে প্রতিটা অন্যায় অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছে। আমরা দেখছি কখনো তাকে অন্যায়ের কাছে, অপরাধের কাছে মাথা নত করতে দেখিনি, আপোষ করতে দেখিনি আমরা। প্রিয় দর্শক শ্রোতা, কথা না বাড়িয়ে আজকে কি বলল কঠিন বার্তা দিয়ে বিএনপি নেতা এবং ইউনিয়ন পরিষদের কর্মচারীদের উদ্দেশ্যে, সেটা দেখে তারপরে কথা বলি। এখন আমরা যদি আগায় যেতে চাই, আমাদেরকে যে কাজটা করতে হবে আপনাদের কাছে আমি অনুরোধ করব প্রত্যেকটা, কারণ নাগরিক সুবিধা এটা কিন্তু মানুষের কাছে পৌঁছায় আপনাদের মাধ্যমে। ইউনো মহোদয় কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরে উনি গিয়ে গিয়ে কিন্তু সেবা দেওয়ার জন্য সম্ভব না। যদি ইউনিয়ন পরিষদগুলো অ্যাক্টিভ হয় তাইলে কিন্তু এই উপজেলাতেও প্রেশার কম পড়বে। এখন আপনারা যারা যারা বললেন যে তথ্য কর্মকর্তা, ওই ভদ্রলোক তথ্য উদ্যোক্তা রাজীব, উনি তো কোনো সরকারি কর্মকর্তা না, উনি তো কোনো বেতনভুক্ত হন না, উনি তো এখানে কোনো উনি কি পার্মানেন্ট কোনো বডি? তাহলে দেখেন যে রাজীব কোনো পার্মানেন্ট বডি না। ফতেহাবাদ ইউনিয়নে এই ক্ষেত্রে আপনার প্রশাসনিক কর্মকর্তাই বললেন যে উনি জাস্ট একটা ম্যাটাফরিক বা অর্নামেন্টাল, উনি জাস্ট চেয়ারে বসে থাকে, কিন্তু ওনাকে কোনো কাজই করতে দেওয়া হয় না, এবং ইউনিয়ন পরিষদ একদম কর্নারের মধ্যে ফালাই রাখে। এবং ওই ভদ্রলোক ওখানে এক ধরনের একটা দুর্বৃত্তায়ন তৈরি করেছে, এবং উনি অস্বীকার করতে পারবে না ওখানে বিজিএফ কেক পাবে, টিআর কেক পাবে, এটাও তো নির্ধারণ করে উনি, তাই না? উনি তো এটা নির্ধারণ করে নাকি? দেখেন, একজন তথ্য উদ্যোক্তা, উনি গভর্নমেন্টের কোনো বডি না, উনি অ্যাকাউন্টেবল কোনো বডি না, উনি প্রশাসনিক কর্মকর্তাকে অ্যাভয়েড করে এই পুরো ফতেহাবাদ ইউনিয়নটাকে এক ধরনের দুর্বৃত্তায়ন করে ফেলেছে। এবং ওয়ারিশ উনি 5,000 টাকার কমে নেয় না, এবং হচ্ছে দেখা যায় জন্ম নিবন্ধন এখানে দেখা গেছে 45 দিনের মধ্যে মানে ফ্রি করে দেওয়ার কথা, তারপরে 6 মাসের মধ্যে মানে 50 টাকা নেওয়ার কথা, 25 টাকা নেওয়ার কথা, তার পরবর্তীতে ফি 50 টাকা নেওয়ার কথা। নাম সংশোধন বা বিয়োজন সংযোজন এক্ষেত্রেও একটা 50 টাকা 100 টাকার একটা ফি আছে, এর বেশি তো না, এর বেশি তো কোনোভাবেই তো না। তো তার মানে হচ্ছে কি এই ফিগুলো দেখা যায় 1000 টাকা 2000 টাকা পর্যন্ত নেয়। এবং অ্যালার্মিং একটা বিষয় সেটা হচ্ছে মাঝে মাঝে মেম্বাররাও এই ক্ষেত্রে ইনভলভ থাকে। মেম্বাররা দেখা যায় একটা নির্দিষ্ট অর্থ নেয়, একটা অর্থ হচ্ছে তথ্য উদ্যোক্তাকে দেয়, একটা অর্থ হচ্ছে এই যে ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তাকেও মাঝে মাঝে দেয়। সবাই না, এখানে আপনারা অনেকে আন্তরিকতার সাথে কাজ করেন। তো এই ক্ষেত্রে আপনাদের কাছে অনুরোধ করব, যা হয়েছে এতদিন হয়েছে, যা হয়েছে হয়েছে, তবে ফতেহাবাদ ইউনিয়নের এই রাজীব ইস্যু এটা সলভ হবে। কারণ এইভাবে জনদুর্ভোগ বা জনভোগান্তি সৃষ্টি করার জন্য যদি শাস্তির ব্যবস্থা থাকে, আমি আইনগতভাবে সেটাও যদি নিশ্চিত করা যায়, আমি আপনাকে অনুরোধ করব সেটা নিশ্চিত করার জন্য। কারণ উনি 25 লাখ টাকা নাকি, আচ্ছা উনি 25 লাখ টাকা হচ্ছে ইউনিয়ন পরিষদে নাকি উনি 25 লাখ টাকার ফার্নিচার কিনছে ইউনিয়ন পরিষদে। এটা মনে হয় সত্য না, হ্যাঁ? সত্য না। 5 আগস্টের পরে কয় টাকার ফার্নিচার কিনছে?
উনি নাকি নিজের পকেট থেকে 25 লাখ টাকার ফার্নিচার কিনছে। তো ওনার তো এটা কেনার কথা না, উনি তো হচ্ছে এখানের কোনো চাকরিজীবী না। উনি সরকারি যদি কোনো জিনিস নষ্ট হয় এটা সরকার হচ্ছে ওইখানে দিবে। তো যাই হোক, এই ভদ্রলোক বা এই ভদ্রলোকদের মতো যারা হচ্ছে নাগরিক সুবিধা বঞ্চিত করে তাদের বিরুদ্ধে প্রশাসন যথাযথ ব্যবস্থা নিবে, নাম্বার 1। নাম্বার 2, আপনারা যারা আছেন আপনাদের কাছে মানুষ খুব প্রত্যাশা নিয়ে যায়, আপনাদের কাছে মানুষ যখন যায় খুব প্রত্যাশা নিয়ে যায়, এবং আপনারাই কিন্তু নাগরিক সুবিধা আপনারাই নিশ্চিত করেন। সেজন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনার পুরা দেবিদ্বারে সেবা কতটুকু নিশ্চিত হচ্ছে না হচ্ছে এটা কিন্তু সিংহভাগ নির্ভর করে আপনারা ইউনিয়ন সচিব বা প্রশাসনিক কর্মকর্তা যারা আছেন তাদের মাধ্যমেই। সেজন্য আপনাদেরকে বলবো, আপনারা যদি কোনো প্রশাসনিক জটিলতা বা কোনো মেম্বার বা চেয়ারম্যান আপনাদেরকে হয়রানি করে, সেক্ষেত্রে আপনারা সংশ্লিষ্ট রিপোর্টিং পার্সন যিনি আপনারা আছেন ইউনো মহোদয়, আপনি ওনাকে জানাবেন যে উক্ত ভদ্রলোক বা উনি নিয়মের বাইরে আমাকে কাজ করতে বাধ্য করছে। জাফরগঞ্জ ইউনিয়নের জাহিদ চেয়ারম্যান একদিন অফিস করেন, রাজামেহার ইউনিয়নে চেয়ারম্যান আসেন না, চেয়ারম্যান নাই, প্রশাসনিক কর্মকর্তা দেওয়া হয়েছে। সুলতানপুর ইউনিয়নের ওনার বাড়িতে গিয়ে হচ্ছে সিগনেচার করতে হয়। তো জনগণ তো তাদেরকে ভোট দিছে এটার জন্য না, ভোটের জন্য। তো ভোটের সময় তো মানুষের কাছে গিয়ে গিয়ে বলছে একদম যে নিজের পায়জামার ফিতা দিয়ে মশারি ডাঙাই দিবে, এরকমও তো বলছে, বলে নাই? আর হচ্ছে কি এখন এমন অবস্থা হয়েছে যে আপনি কি ঢাকা গিয়ে সিগনেচার করে নিয়ে আসেন নাকি? না, উনি আসে সিগনেচার করে, উনি আসেন তো 7 দিনের মধ্যে একদিন অফিস করে। তো কিন্তু আপনার নাগরিক সেবাটা কিন্তু পুরাটা ইউনিয়ন কেন্দ্রিক, নাগরিক সেবাটা পুরাটা ইউনিয়ন কেন্দ্রিক। সেই জন্য সংশ্লিষ্ট চেয়ারম্যান মহোদয় আপনাদের কাছে অনুরোধ করবো, আপনাদের জন্য অনেক কাজ আটকায় থাকে, অনেক কাজ আটকায় থাকে। তো আমরা যদি সবাই সবার টাস্ক যদি যথাযথভাবে না করি, তাহলে কিন্তু দেখেন মানুষের জনবিড়ম্বনা তৈরি হবে, আর জনবিড়ম্বনা তৈরির থেকে কিন্তু ক্ষোভ তৈরি হবে আপনাদের উপরে, এবং ক্ষোভ থেকেই যত অভিযোগ তৈরি হয়, এবং আপনারা যেটা করেন সেটা কিন্তু অভিযোগ আসে। আর সাধারণ নাগরিক যারা আছেন তাদের কাছেও হচ্ছে তাদেরও কিছু রেসপন্সিবিলিটি ঘাটতি আছে। যেমন দেখা যায় যে আপনার যেটা ইউনো মহোদয় যথাযথভাবে বললেন, দেখা যায় জন্ম নিবন্ধনের বয়স 16, গিয়ে হঠাৎ করে মনে হয় বিদেশে যাবে, এটাকে 22 বানাইতে চায়, 24 বানাইতে চায়। জন্ম নিবন্ধনের বয়স 13, বিয়ের সময় এটাকে 18 বানাইতে চায়। তখন দেখা যায় নিজের প্রয়োজনে হচ্ছে 500 টাকা সচিবের পকেটে গুঁজে দেয়, যে এটা করে দেন, কাজটা বাইর করে দেন। এটা তো এই অভিজ্ঞতা তো আছে নাকি আপনাদের? নাই, অভিজ্ঞতা তো আছে আপনাদের। তো আপনারা যেটাই হয় আপনারা কোনো ধরনের যে যার পক্ষ থেকে কোনো অন্যায়কে আপনারা প্রশ্রয় দিয়েন না। আর আমি আপনাদেরকে বলি, 15টা ইউনিয়ন আপনারা আপনাদের অফিস আওয়ারে আপনাদের কোনো নাগরিকের সাথে দুর্ব্যবহার করবেন না, কোনো নাগরিকের সাথে দুর্ব্যবহার করবেন না। প্রচুর পরিমাণ নারীদের অভিযোগ আছে, ওনারা যখন যায় আপনারা ওনাদের সাথে কথাও বলেন না, এবং ওনারা যখন যায় আপনারা ভয়াবহ রকমের দুর্ব্যবহার করেন। অনুরোধ করবো আপনারা দুর্ব্যবহার করবেন না, কারণ সে আপনার কাছে প্রত্যেক দিন যায় না, এবং সেটা বিপদে বললেই কিন্তু আপনার কাছে যায়। শুধু কিন্তু আপনার কাছে কেউ যাচ্ছে না, যাচ্ছে ইউনিয়ন পরিষদে যে যায় এটা কিন্তু বিড়ম্বনার মধ্যে দিয়ে যায়। বিদেশে যখন যায় একটা লোক, আর দেবিদ্বারের বেশিরভাগ মানুষ বিদেশে যায় কারা? একদম নিম্ন আয়ের মানুষগুলো যায়, মধ্যপ্রাচ্যের যে মানুষগুলো যায়, তো তারা কিন্তু একটা ক্রাইসিস মোমেন্টে যায়। এবং এই যে হয়রানিটা, এটা যদি ইউনিয়ন পরিষদ থেকে এটা করেন আপনারা, এটা কিন্তু খুব বাজে হয়, এবং এই ক্ষোভটা কিন্তু তার সারাটা জীবন এই ক্ষোভটা থাকে। এবং যে কোনো কাজের জন্যই যাক, ওয়ারিশপত্রের জন্য যাক, এবং এখানে কি তহসিলদার অফিস আছে না একটা, ওই যে ওনারা ভূমি রিলেটেড কাজগুলো ওনারা করেন, এবং উনি তো হচ্ছে আপনার অধীনে, উনি এটা ডিফারেন্ট, এসিল্যান্ডের অধীনে না, ওইটাও এক ধরনের হচ্ছে বিড়ম্বনার এক ধরনের জায়গা। এখানে তহসিলদারেরও কাজ করেন, ওনাদেরও আন্তরিকতা আছে, আবার একই সাথে মানে ওনাদের ত্রুটিও আছে। একই জায়গায় জনগণও দেখা যায় কি তারাও মাঝে মাঝে ভুল করেন, তো এই ভুলগুলা নিজে করেন, এটাকে সংশোধনের জন্য ওনারা একটু বেলাইনে যাওয়ার চেষ্টা করে এবং টাকা পয়সা দেয়। তো ওনাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করবো, কারণ এই দুইটো অফিসতে সবচেয়ে বেশি অভিযোগ। তো আপনারা 15টা ইউনিয়নের আজকে 14 জন কর্মকর্তা আপনারা আজকে আসছেন। আপনার আজকে থেকে যা হয়েছে এতদিন হয়েছে, শুধু অ্যাকসেপ্ট রাজীব ছাড়া এটার কোনোভাবে মার্সি নাই, একদম কোনো মার্সি নাই এটা। আর বাকি আপনারা যারা আছেন আপনি শোনেন, ওই যে ফতেহাবাদ কর্মকর্তা, আপনি আজকে থেকেই অফিসে যাবেন, অফিসে আপনার যে যথাযথ দায়িত্ব আপনি এটা পালন করবেন। এবং এই ক্ষেত্রে তথ্য কি যেন উদ্যোক্তা ওনার যে অভিযোগ, এগুলোর যথাযথভাবে পানিশমেন্ট আইনগতভাবেই হবে। আপনি আপনার যে কাজ যদি কেউ বাধা দেয়, আপনি রোববারেই আবার এসে জানাবেন, সানডেতে আপনি এসে জানাবেন, এখানে ইউনো মহোদয় আছে ওনাকে জানাবেন। যদি আবার উনি বাধা দেয়, সোমবারে আমি দেবিদ্বার থাকবো, তখন আপনি আসবেন। আপনার যেটা কাজ, আপনার প্রশাসনিক দায়িত্ব, এটা আপনি বুঝে নেবেন। আজকে অফিসে যাবেন, আজকে অফিসে গিয়ে হচ্ছে আপনি দায়িত্ব বুঝে নেবেন, বুঝছেন? আপনি কেউ আপনাকে বাধা দিবে না, এবং এখানে যদি কেউ বাধা দিতে আসে আপনি আমাদেরকে জানাবেন। আর আপনারা বাকি 14 জন আপনারা যারা আছেন, 13 জন আপনারা যারা আছেন, প্রত্যেকেই আমি অনুগ্রহ করে বলতেছি আপনাদেরকে, প্লিজ নাগরিক বিড়ম্বনা আপনারা করবেন না। এতদিন যা হয়েছে, আপনার একটা সহযোগিতার একটা সম্পর্ক আমাদের থাকুক। আমরা যদি একটা সহযোগিতা করি একজনকে, দেখেন কেউ একা আমরা পারবো না, আমি একা সব করে ফেলবো, ইউনো মহোদয় একা সব করে ফেলবে, বা আপনি একা সব করে ফেলবেন, এটা কিন্তু পারবো না। আমরা সবাই একসাথে হইলে আমরা একটা বডি আকারে কাজ করতে পারবো। আমরা কিন্তু এটা একটা প্রপারলি সিঙ্ক হইতে হবে, আমাদের একটা নিজেদের একটা ভালো বোঝাপড়া হইতে হবে। আমাদের যদি নিজেদের ভালো বোঝাপড়া হয় টিম আকারে, তাইলে হচ্ছে আমরা কাজ করতে পারবো। আমরাও বুঝি আপনাদের বেতন কম, আপনাদের হচ্ছে অনেক সুবিধা বঞ্চিত, আপনাদের হচ্ছে পেনশন নাই, আপনাদের হচ্ছে
প্রমোশন নাই, আপনাদেরকেও দেখা যায় মানুষ আপনাদের দিকটাও বুঝতে চায় না, আইসা হচ্ছে খারাপ ব্যবহার করে, হুমকি দামকি করে, এটা এখনই করে দেন, এটার হয়তো একটা 7 দিনের আছে, কোনোটা 15 দিন লাগে, কোনোটা 10 দিন লাগে, আপনার নিজস্ব একটা ভেরিফিকেশন করতে হয়, এই সুযোগটাও দেয় না। এই মিয়া আপনি আমার চিনেন না, আমার বাড়ি এখানে, আপনি আমাকে আমি চিনামু নাকি, যদি আপনি এটা আমরা বুঝি, কিন্তু আপনি যেহেতু ভাই অনেক কিছু আপনাকে সহ্য করতে হবে, যেহেতু মানুষের কাজ করতে আসছেন, সেবা দিতে আসছেন, অনেক কিছু সহ্য করতে হবে, বাট দিন শেষে আমরা এটা নিশ্চিত করব যাতে মানুষের যেন কোনো ভোগান্তি তৈরি না হয়। এটা আমরা পারবো তো নাকি? এতদিন পর্যন্ত আমরা যে যা করছি বাদ, এটা নিয়ে আমাদের আর কোনো ইয়া নেই। আমরা এখন আগাই যাব। আমরা আজকে থেকে, এই মুহূর্ত থেকে আমরা একদম প্রত্যেকটা ইউনিয়নে আমরা নাগরিক সুবিধা সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব। ওনাদের কি কোনো গিফটেড অ্যান্ড ট্যালেন্ট কোনো মেথড আছে যে ওনাদেরকে কোনো বছর শেষে যেমন আপনাদের যেমন দেখলাম এএসপিকে ওই দিন একটা পুরস্কার দেওয়া হয়েছে, উনি হচ্ছে এই সার্কেলের বেস্ট এএসপি হয়েছে, তো এটা কিন্তু প্রফেশনে এটা ইনসেন্টিভ দেয়। ওনাদের কি এই ধরনের কোনো মেথড আছে? তাহলে আমরা কি এটা করতে পারি কিনা যে আমরা আমার জায়গা থেকে আমরা হচ্ছে তাহলে একটা কাজ করি, 3 মাস পর আমরা একটা অ্যাসেসমেন্ট করে, হ্যাঁ 3 মাস পর ইউনো মহোদয় নিজে অ্যাসেসমেন্টটা করবেন, এবং যেই ইয়াটা আপনার কি যে বলে ইউনিয়নে নাগরিক সেবা সবচেয়ে সন্তোষজনক থাকবে, সবচেয়ে বেশি সন্তোষজনক যেই ইউনিয়নে আমরা টপ 3টা ইউনিয়নকে আমরা পুরস্কৃত করব। টপ 3টা ইউনিয়নের যিনি সচিব থাকবেন সবচেয়ে সন্তোষজনক, হ্যাঁ ফার্স্ট সেকেন্ড থার্ড, আমরা এই 3টা ইউনিয়নের সচিবদেরকে আমরা পুরস্কৃত করব। এটা পুরস্কারটা আমরা নিজের আলোচনা করে নেব, তবে এটা সম্মানজনক পুরস্কার। আপনারা দেখেন 14টা ইউনিয়নের মধ্যে আপনার সবার সামনে বললো যে অমুক ইউনিয়নের সচিব এই 3 মাসে সবচেয়ে বেশি সেবা দিতে পারছে, এইটাও তো আপনার জন্য একটা বড় পুরস্কার, বলেন? এটা রিকগনিশনটা একটা বড় রিকগনিশন না? সবার মাঝখানে এটা কোনো একটা প্রোগ্রামে 3 মাস পর আপনি হচ্ছে আপনার ইউনিয়নটা বেস্ট হইলো, তার সেকেন্ড হইলো, কোনোটা থার্ড হইলো, 4 নাম্বার হইলো, 14 নাম্বার পর্যন্ত লিস্ট হবে। সবচেয়ে বেশি যারা বিড়ম্বনা করবেন তাদের লিস্ট হবে 14 নাম্বার, এবং এটা দেখা যাবে যে এই 14 নাম্বার লিস্ট হয়েছে, তখন তো আপনি অ্যাসেসমেন্ট, এবং এটা নাগরিকদের থেকেই এই অ্যাসেসমেন্টটা নেওয়া হবে। আমরা দেবিদ্বারবাসী যেন আমাদের নাগরিক সেবা সর্বোচ্চটা পাই, আমরা চেষ্টা করব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারাও যদি কোনো অসুবিধায় পড়েন সেটা আমাদেরকে জানাবেন। আমরা একজনের প্রতিযোগী না, আমরা একজনের সহযোগী। আপনারা আমাদেরকে জানাবেন, আপনাদের সমস্যাগুলো আমরা সমাধান করার আমাদের সর্বোচ্চ আইনগত এবং প্রশাসনিক আমাদের প্রচেষ্টা থাকবে। রাজমিস্ত্রির ছেলে জাতীয় সংসদে ব্যাপারটা হয়তো সিনেমাতেও বাড়াবাড়ি হয়ে যায়, তবে এটাই হাসনাত আব্দুল্লাহ। হাসনাতের রাজনৈতিক ইনিংসের শুরুটা হয়েছে একের পর এক ছক্কা হাঁকানোর মাধ্যমে। কে জানতো মিছিলে জার্সি পরে হাঁটা সেই সাধারণ ছাত্রটি একদিন হাঁটবেন জাতীয় সংসদের লাল গালিচায়? আসুন দেখে নেওয়া যাক কিভাবে একজন সাধারণ শিক্ষার্থী থেকে তিনি হয়ে উঠলেন গণমানুষের প্রতিনিধি। হাসনাত বেড়ে উঠেছেন সাধারণ মধ্যবিত্ত পরিবারে, পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে, কিন্তু তার রক্তে যেন সবসময় ছিল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী চেতনা। ক্যাম্পাসে তিনি একজন মেধাবী ছাত্রের পাশাপাশি স্পষ্টভাষী হিসেবে পরিচিত ছিলেন। 2024 সালের জুলাই মাসে যখন সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু হয়, হাসনাত তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হিসেবে সামনে আসেন। জুলাইয়ের মাঝামাঝি সময় তাকে ডিবি পুলিশ তুলে নিয়ে যায়। ডিবি কার্যালয়ে বন্দী থাকা অবস্থায় তাকে দিয়ে আন্দোলন প্রত্যাহারের বক্তব্য দেওয়ানোর চেষ্টা করা হয়, কিন্তু হাসনাত দমে যাননি। ডিবি হেফাজত থেকে ছাড়া পাওয়ার পর সহযোদ্ধাদের কাঁধে হাত রেখে তার সেই অবিচল চাহনি দেখে তখনই পুরো বাংলাদেশ বুঝে গিয়েছিল এই ছেলে হার মানতে আসেননি। 5 আগস্টে স্বৈরাচারের পতন হওয়ার পরও হাসনাতের লড়াই শেষ হলো না, বরং শুরু হলো নতুন লড়াই। যখন পুরো দেশ উত্তাল, তখন তিনি মাইক হাতে রাস্তায় নেমে জনতাকে শান্ত করেছেন, ট্রাফিক সামলেছেন, মন্দির পাহারা দিয়েছেন। কিন্তু সবচেয়ে বড় পরীক্ষাটা এলো সচিবালয় ঘেরাওয়ের রাতে। আনসার বিদ্রোহের সময় যখন সবাই নিজেদের নিরাপত্তা নিয়ে চিন্তিত, হাসনাত আব্দুল্লাহ তখনও বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন। তার উপর হামলা হলো, তিনি রক্তাক্ত হলেন, কিন্তু পিছু হটলেন না। সেই রক্তাক্ত হাসনাতকে দেখে সেদিন কেঁদেছিল পুরো বাংলাদেশ। তার সেই ত্যাগই তাকে ছাত্রদের নেতা থেকে গণমানুষের নেতায় রূপান্তর করেছিল। বিপ্লব পরবর্তী বাংলাদেশে হাসনাত শুধু রাজপথেই সীমাবদ্ধ থাকেননি, তিনি উপলব্ধি করেন রাষ্ট্র সংস্কার করতে হলে কাঠামোগত রাজনীতিতে আসা প্রয়োজন। 2025 সালের 28 ফেব্রুয়ারি গঠিত হয় জাতীয় নাগরিক পার্টি তথা এনসিপি। হাসনাত এই পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠকের দায়িত্ব পালন করেন। তার হাত ধরেই তরুণ প্রজন্ম একটি নতুন রাজনৈতিক বিকল্পের স্বপ্ন দেখতে শুরু করে। 2025 সাল জুড়ে তিনি ছুটে বেরিয়েছেন দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। তার লক্ষ্য ছিল তরুণদের সংগঠিত করা। তিনি চেয়েছিলেন এমন এক বাংলাদেশ যেখানে পেশি শক্তি নয়, মেধা আর দেশপ্রেম হবে রাজনীতির মাপকাঠি। তিনি বারবার বলেছেন, আমরা ক্ষমতার জন্য আসিনি, আমরা এসেছি মেরামতের জন্য। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হাসনাত আব্দুল্লাহ সিদ্ধান্ত নিলেন তার নিজ এলাকা কুমিল্লা 4 দেবিদ্বার আসন থেকে লড়ার, কিন্তু লড়াইটা সহজ ছিল না। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি সমর্থিত ও গণ অধিকার পরিষদের প্রার্থী মোহাম্মদ আ জসিমউদ্দিন, যার প্রতীক ছিল ট্রাক। দেবিদ্বারের রাজনীতিতে প্রথাগত টাকার খেলা আর পেশি শক্তির দাপট ছিল দীর্ঘদিনের, কিন্তু হাসনাত আব্দুল্লাহর হাতিয়ার ছিল তারুণ্য এবং জুলাইয়ের চেতনা। 11 দলীয় জোটের প্রার্থী হিসেবে তিনি মাঠে নামেন। নির্বাচনী প্রচারণায় তিনি কোনো উস্কানিমূলক বক্তব্য
বক্তব্য দেননি, বরং মানুষের দ্বারে দ্বারে গিয়েছেন নতুন রাজনীতির বার্তা নিয়ে। জনগণও তাকে হতাশ করেননি। দেবিদ্বারের 116টি কেন্দ্রের সবকটিতেই হাসনাত আব্দুল্লাহর একচ্ছত্র আধিপত্য দেখা যায়। ট্রাক প্রতীকের প্রার্থী ভোটের মাঠের পরিস্থিতি বুঝে শেষ মুহূর্তে নির্বাচন বর্জনের ঘোষণা দেন। বিজয়ের পর তিনি কোনো বিজয় মিছিল করেননি। সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানিয়ে তিনি প্রমাণ করেছেন তিনি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নন। রাজপথের স্লোগান মাস্টার থেকে আজ তিনি আইন প্রণেতা। সংসদে শপথ নিতে এসেছিলেন ঐতিহাসিক সেই জার্সি পরে। 2024-এর জেনজি যে স্বপ্ন দেখেছিল, হাসনাত আব্দুল্লাহর এই বিজয় সেই স্বপ্নেরই এক বড় ধাপ। জার্সি থেকে পার্লামেন্ট, এই পথটা ছিল কণ্টকাকীর্ণ, কিন্তু অসম্ভব নয়। তবে চ্যালেঞ্জ এখনো শেষ হয়নি। বাংলাদেশের মানুষ এখন তার দিকে তাকিয়ে আছে। কেমন আজকের বাংলাদেশ? যদিও কথাটা একেবারে এখানে বর্তমান রাজনীতির সাথে খুব সম্পৃক্ত তা নয়, আবার একেবারে সম্পৃক্ত নয় তাও নয়। অর্থাৎ আমি বলতে চাচ্ছি আমরা কেমন বাংলাদেশে আছি, আমরা কিভাবে বাংলাদেশে জাজমেন্ট নেই। যারা রাজনীতি করে কিংবা রাজনীতির বিষয়ে আলোচনা করে তারা তাদের সম্পর্কে কি ধরনের বিরূপ মনোভাব কিংবা কি ধরনের ট্যাগ লাগানো হয় এবং কেন লাগানো হয়, সেই বিষয়গুলা বিশেষ করে লাগানো হয় কেন, সেটা দিয়ে আমরা বাংলাদেশের চিত্রটা তুলে ধরতে চাই। যে ইনফ্যাক্ট আমরা বাংলাদেশটাকে কেমন বাংলাদেশ দেখি এবং বিশেষ করে বাংলাদেশের চিত্রটাকে বা বাংলাদেশের ছবিটাকে তুলে ধরার জন্য যে মিডিয়া, যদি বলি মিডিয়া, তারপরে প্রশাসনিক খাত কিংবা সোশ্যাল মিডিয়া, প্রিন্টিং মিডিয়া যেভাবে তুলে ধরে, তাতে বাংলাদেশের কি চিত্রটা আমরা পাই বাংলাদেশ সম্পর্কে, সেটা নিয়ে দু একটা কথা বলবো জাস্ট সংক্ষেপে। মানে বাংলাদেশটা এমন একটা জায়গায়, মানে আইনগতভাবে কিংবা যৌক্তিকভাবে যে কেউ যদি আইনগতভাবে কিংবা যৌক্তিকভাবে কেউ কোনো বক্তব্য যদি দেয় এবং সেটা যদি বাংলাদেশে যেহেতু 53-54 বছর যাবৎ 55 বছর যাবৎ দ্বিদলীয় শাসন ব্যবস্থা চলে আসতেছে, অর্থাৎ আওয়ামী লীগ আর বিএনপির শাসন, সুতরাং কোনো যৌক্তিক, আইনগতভাবে যৌক্তিক কিংবা সাধারণ কমন সেন্সের যৌক্তিক কোনো কথা কেউ বলে, তবে সেটাকে তারা যিনি বলবেন এবং সেই কথাগুলো যদি কোনো কারণে তাদের আইডিওলজি, তাদের রাজনীতি বা তাদের কোনো বক্তব্য বিরুদ্ধে চলে যায়, তাহলেই বাংলাদেশ 55 বছর আগে স্বাধীন হওয়ার পরেও সেই ব্যক্তিকে তাকে ট্যাগ লাগানো হয় রাজাকার কিংবা রাজাকারের সন্তান কিংবা রাজাকারের নাতি। এটাই আজকের বাংলাদেশ। আবার যদি এটা দেখি আমরা যে বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা যারা লালন করেছেন, মানে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা লালনকারী যে দলটা প্রায় বিগত 15 বছর দেশটাকে শাসন করে চলে গেছেন, তো বাংলাদেশের এখন এই চেতনার ব্যবসাটা বা চেতনার বিষয়টা এরকম হয়েছে যে একদল মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে নির্মম ভাবে মানুষ হত্যা করে, বিডিআর হত্যা করে, আয়নাঘর বানিয়ে শাপলা চত্বরের লোক হত্যা করে মুক্তিযুদ্ধের চেতনার নামে, এবং এটা করে তারা যখন দেশ থেকে পালিয়ে যান, ঠিক তখন বিকল্প কেউ এসে আবার সেই একই জিনিস ধারণ করে ভিন্ন আঙ্গিকে মুক্তিযুদ্ধের চেতনা ধারণকারী হিসাবে ধারণ করে নেন। এটা হলো আজকের বাংলাদেশ। অথচ লক্ষ্য করে দেখবেন যে এই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি কিন্তু বারবার সময় অসময়ে দেশ ছেড়ে চলে যায়, আর যাদেরকে রাজাকার কিংবা রাজাকারের সন্তান কিংবা রাজাকারের নাতি বলা হয়, তারাই দেশে থেকে যায়, আছে, এবং সেভাবেই তারা ক্ষমতায় যারা আসে, দুই দলের যারা আসে, যে দলই আসুক, তাদের দ্বারা তারা নির্যাতিত হয়, কিন্তু তারা দেশেই থাকে। কিন্তু যারা মুক্তিযুদ্ধের চেতনা লালন করেন, তারা যাচ্ছে তাই ভাবে দেশ শাসন করেন, দেশের মানুষ উপরে স্ট্রিম রোলার চালান, নিজেরা দেশটাকে লুটেপুটে খান, সম্ভবত দেশ ছেড়ে চলে যান এবং নিরাপদ আশ্রয় তাদের আছে। আবার কেউ না কেউ এসে সেই জায়গাটা দখল করে। এখানে আমি একমাত্র ব্যতিক্রম দেখলাম বেগম খালেদা জিয়া, যিনি কখনোই মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা করেননি। অফকোর্স উনি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। ওনার হাজব্যান্ড জিয়াউর রহমান সাহেব আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি, উনি কিন্তু বঙ্গবন্ধুর দেওয়া, শেখ মুজিবুর রহমান সাহেবের দেওয়া খেতাব পেয়েছিলেন বীরুত্তম। সুতরাং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি কিনা এটা বাড়তি দুইটা শব্দ ব্যবহার করার কোনো প্রয়োজন নাই। প্লাস তার অ্যাকশন প্রমাণ করেছে উনি একটা দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধা বাংলাদেশে দুই ধরনের প্রমাণ করেছে। যে সমস্ত মুক্তিযোদ্ধারা পালিয়ে যায় মুক্তিযুদ্ধের চেতনা লালন করে, আবার যদি কেউ এসে মুক্তিযুদ্ধের চেতনা লালন করে, ধারণ করে, আবার কেউ ফিরে এসে ধারণ করেছে ইতিমধ্যে, তাহলে তারা কি প্রমাণ করতে? তারা হলেন রাজনৈতিক দেশপ্রেমিক কিংবা রাজনৈতিক মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের শক্তি। তারা আদৌ ধারণ করেন কিনা মুক্তিযুদ্ধের চেতনা
আমার প্রশ্ন রেখে গেলাম এটা। পাশাপাশি আমরা যদি দেখি যে কারা মুক্তিযুদ্ধের চেতনা লালন করে, তার কিছু প্রমাণ আছে। মুক্তিযুদ্ধের স্বাধীনতার পক্ষের শক্তি কারা? আমি যদি জিয়াউর রহমান সাহেবের দিকে তাকাই, কোনো প্রশ্নই নাই, প্রশ্ন ওঠে না। উনি একজন 100% মুক্তিযোদ্ধা ছিলেন। উনি সেক্টর কমান্ডার ছিলেন, জেড ফোর্স হিসেবে একটা ফোর্স ছিল। উনি ক্ষমতায় টিকেছেন মাত্র 4.5 বছর, কারণ উনি রিয়েল মুক্তিযোদ্ধার চেতনা ধারণ করতেন, যেটা আওয়ামী লীগের মতো শক্তি, যারা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে সেই শক্তি সহ্য করে না। কারণ সেই শক্তির, আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের চেতনাটা হলো রাজনৈতিক, আত্মিক নয়, আন্তরিক নয়, বিশ্বাসের নয়, ওটাকে তারা পুঁজি বানায়। কিন্তু জিয়াউর রহমান সাহেব লালন করেছেন এবং রিয়েল ফ্রিডম ফাইটার 4.5 বছর বেশি টিকতে পারেনি। একইভাবে, একই ধারাবাহিকতায় বেগম খালেদা জিয়া, কোনো সন্দেহ নাই, কারোর সাথে আপোষ করেননি। উনি কিন্তু ক্ষমতা থেকে চলে যাওয়ার পর বাংলাদেশে থেকে ধুকে ধুকে মরেছেন এবং একটা পর্যায়ে উনি জেলে দণ্ডভোগ করেছেন। কিচ্ছু করতে পারেনি তার দল, যারা আজকে ক্ষমতায়, কোটি কোটি লোক, তারা নাকি নির্যাতিত হয়েছে ব্যাপকভাবে, কিন্তু খালেদা জিয়া কিছুই করতে পারেননি। এবং আমি ব্যক্তিগতভাবে চেষ্টাও দেখিনি, অথচ তারা সাংঘাতিকভাবে আজকে বলছে মুক্তিযোদ্ধার পক্ষের শক্তি। ব্যতিক্রম আমি দেখেছি, যে হাদি ছেলেটা মারা গেছে, আমি দেখেছি শ্রদ্ধাবোধ কিভাবে বডি ল্যাঙ্গুয়েজ এক্সপ্রেস করে বেগম খালেদা জিয়ার প্রতি, এবং টু সাম এক্সটেন্ট সে ধারণ করেছিল খালেদা জিয়াকে। এটা তো চলনে বলনে বক্তব্য মনে হচ্ছে টিকতে পারেনি, তাকে মৃত্যুর কোলে পড়ে যেতে হয়েছে, ঢলে পড়তে হয়েছে, অকালে মৃত্যুবরণ করতে হয়েছে। তার মানে হলোই, যিনি সত্যিকার অর্থে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করবেন এবং সেই তার আলোকে দেশটাকে ভালোবাসবেন, তার অবস্থাটা হবে বেঁচে থেকে ধুকে ধুকে খালেদা জিয়ার মতো মৃত্যুবরণ করবেন, অথবা অকাল মৃত্যু, মানে সাদিদের মতো অকাল মৃত্যু বরণ করতে হবে। এটাই 54-55 বছরের বাংলাদেশ। আমরা 5ই আগস্টের পরে মির্জা আব্বাসের কান্না দেখেছি, আমরা রিজভির কান্না দেখেছি, বিজয়ের কান্না বলা চলে। কি কৃতজ্ঞতা প্রকাশ করেছিল তারা এই জুলাই যোদ্ধাদের প্রতি। আজকে নির্বাচনের পর, বিজয় লাভ করার পর জুলাই যোদ্ধাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে, এবং গত 1.5 বছর একই কায়দায় তুচ্ছ তাচ্ছিল্য করেছে তারা। কেননা ফ্যাসিস্ট সরকারের পতন হওয়ার পর তারা নিশ্চিত হয়ে গেছে, যখনই নির্বাচন হবে তারা বিজয় লাভ করবে যে কোনো ফর্মে। পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে ফেললো তারা। অথচ যারা এর নেতৃত্বে ছিলেন তারা কিন্তু দীর্ঘ 15-16 বছর, কেউ 15-16 বছর, কেউ 7-8 বছর দেশে ছিলেন না। যেই মুহূর্তে ফ্যাসিস্ট সরকারের পতন হয়ে গেল এবং তার মুক্তিযুদ্ধের চেতনার যে সেটাকে বিসর্জন দিয়ে চলে গেলেন, পরক্ষণে দেশে এসে আরেক দল দায়িত্ব নিল এবং তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসাবে আবির্ভূত হলো। দুটো দলে কি আমাকে মনে হয় এরা রাজনৈতিকভাবে রাজনৈতিক মুক্তিযুদ্ধের চেতনা লালন করে। মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে কতখানি আন্তরিক সেটা আমার কাছে বোঝা মুশকিল। এই জন্য আমি বললাম, মির্জা আব্বাসের কান্না দেখেছি, রিজভী সাহেবের কান্না দেখেছি, জুলাই যোদ্ধাদের জন্য তাদের চোখের পানি কিভাবে পড়েছে, আজকে তারাও বেমালুম ভুলে গেছে। ব্যতিক্রম শুধু আমি একটা লোককে পেয়েছি, সেই লোক হইল লুৎফুজ্জামান বাবর। তিনি বলেছেন, আমি মুক্তি পেতাম না এই জুলাই যোদ্ধারা না থাকলে। এই জুলাই যোদ্ধাকে গিয়ে আমাদের চিরকাল শ্রদ্ধা ভরে স্মরণ করতে হবে। অথচ যারা রাজনৈতিক মুক্তিযোদ্ধার চেতনা ধারণ করে যারা আজকে ক্ষমতায়, তারা এখন 72 সংবিধান রক্ষা করে। তারা জুলাই চেতনার স্বীকৃতি দিয়ে সংবিধানকে সংশোধন করলে, গণভোটের মাধ্যমে সংস্কার কমিটি বানিয়ে এই যে সংবিধানকে সংস্কার করলে একত্র নিশ্চিহ্ন হয়ে যাবে। একটা কোথাকার তথ্য কোথায় নিয়ে আসার, কিরকম মিথ্যা তথ্য দেয়। ইতিহাস কখনো মরে। আপনি যদি আমার ফেসবুকে যান, ওই 2টা লেখা এখনো পর্যন্ত আমি অনলিমি করি নাই, এখনো পর্যন্ত আছে 2টা লেখা। একটা হচ্ছে যে বঙ্গবন্ধুকে সেখানে হচ্ছে জন্মদিনের শুভেচ্ছা জানানো। যে আপনিও তো 2020, 21, 22, 23, 24 খুবই আগ্রহ ভরে বঙ্গবন্ধুর কথা লিখেছেন, স্লোগান দিয়েছেন, বক্তৃতা দিয়েছেন, খুবই সুন্দর করে কি বলে ক্রোড়পত্রে লেখা ছাপিয়েছেন। আপনি যেহেতু ভালো বলেন, অনেকে বুঝিয়েছেন, সেই ক্ষেত্রে সেইটা আপনি যখন আপনাকে দেখেন, আপনি এটাকে কিভাবে বিবেচনা করেন? আমার জীবনে আমি একটা বক্তব্য দেই নাই, একটা মিছিলে যাই নাই, 1 মিনিটের জন্য আমি কোনো ছাত্রলীগ করি নাই। আপনি যদি খুব খেয়াল করে দেখেন, আমি পুনরাবৃত্তি করছি, আমি আমার জীবনে পুনরাবৃত্তি করছি, 1 মিনিটের জন্য আমি শেষ করি, 1 মিনিটের জন্য আমি ছাত্রলীগ করি নাই। ক্যাম্পাস লাইফে আমি ক্যাম্পাসে আসি 2016 সালের ডিসেম্বরের লাস্ট উইকে ক্যাম্পাসে আসি, এবং ক্যাম্পাস থেকে চলে আসা পর্যন্ত ছাত্রলীগ বিরোধী আমারও সবসময় অবস্থান ছিল, গ্যাস্ট্রোম বিরোধী অবস্থান ছিল, গণরম বিরোধী অবস্থান ছিল, এবং সেটি নিয়ে আমার আন্দোলনের আমার ইতিহাস রয়েছে। এখন আপনি যদি আমার ফেসবুকে যান, ওই 2টা লেখা এখনো পর্যন্ত আমি
অনলাইনে করি নাই, এখনো পর্যন্ত আছে দুইটা লেখা। একটা হচ্ছে যে বঙ্গবন্ধুকে সেখানে হচ্ছে জন্মদিনের শুভেচ্ছা জানানো। আপনি যদি 2020 সালে বঙ্গবন্ধুর জন্মদিনে 100 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল, মনে আছে কিনা আপনি দেখেন, যে 100 বছর জন্মদিনে 100 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। এবং আপনি যদি ওই পোস্টের আপনি ক্যাপশনটা পড়েন, ওই ক্যাপশনের মধ্যে ওই শেখ মুজিবের একটা উক্তি লেখা আছে যে যেই দেশের মানুষ খাইতে পায় না, যে দেশের মানুষ হচ্ছে এখনো পর্যন্ত অন্ন বস্ত্র বাসস্থানের জোগাড়ই করতে পারে নাই, তাদের আবার কিসের জন্মদিন, অর্থাৎ যে ব্যক্তি এই কথা বলে গেছে তার জন্য আপনি 100 কোটি টাকা দিচ্ছেন, সেটা হচ্ছে মার্চ মাসে। তখন আমি শেষ করি, তখন আমাদের হচ্ছে করোনার ইস্যুটা চলে আসছিল 2020 সালের হচ্ছে খুব সুন্দর মার্চে হলগুলো বন্ধ হয়ে যায়, মার্চের সেকেন্ড উইকে বা ফার্স্ট উইকের দিকে হলগুলো বন্ধ হয়ে যায়। সেটাকে মিন করার জন্য হচ্ছে আমি ক্যাপশনটা দিয়েছিলাম। আপনি যদি এখনো যান আপনি সেখানে এটা দেখতে পাবেন। আমি এটা অনলাইনে করি নাই, কারণ আমার চিন্তার ওইটাতে পরিবর্তন আমি করি নাই। ওকে। দ্বিতীয়ত ইত্তেফাকে খুব সম্ভবত আমার একটা লেখা আসছিল ইত্তেফাকে, যে বঙ্গবন্ধুর জন্মদিনে অর্থাৎ ওই বছরই তার জন্মদিনে হচ্ছে একটা শুভেচ্ছা জানানোর জন্য। এখন আপনার একটা হিস্ট্রিতে আপনি শেখ মুজিবকে দুই ভাবে সেখানে অ্যানালিসিস করতে হবে। হ্যাঁ, 2020 সালের পত্রিকাতে আমি ডেট ধরে বলতে পারবো। 17 মার্চ আমাদের হলগুলো বন্ধ হয়ে যায় খুব সম্ভবত মার্চের ফার্স্ট উইকের দিকে, অর্থাৎ সরকার অনেক ঝাঁকজমকপূর্ণ। আমার অসুবিধা নাই, আপনি বলেন 2020-এ আপনি এরকম একটা লেখা ইত্তেফাকে লিখছিলেন, তাই তো? হ্যাঁ, আমি লিখছিলাম ইত্তেফাকে। আচ্ছা, আমি ইত্তেফাকে লিখেছিলাম, কিন্তু আপনি আমার পুরো ব্যাকগ্রাউন্ড, আপনি আমার ইউনিভার্সিটি লাইফ, আপনি পুরো জায়গায় ছাত্রলীগ করা খারাপ, জনসার্জিস তো করতেন ছাত্রলীগ করা আমি দেখি না। আমার এক্সপেরিয়েন্স খুবই বাজে, কারণ ছাত্রলীগ আমাকে হল থেকে বের করে দিতে চাইছে, 11 তলায় উঠায় আমাকে ঘাট ধরে হচ্ছে 11 তলায় থেকে ফেলে মেরে ফেলতে চাইছে, আমার রুম দখল করছে। আমার এক্সপেরিয়েন্স, আমার পরীক্ষার আগের রাতে আমাকে হল থেকে বের করে দিতে চাইছে। 2020 সালে না, 2017, আমি 2017 সালের কথা বলছি। 2017 সালে। ওকে, 2020 সালে আপনি যখন, এবং বিজয় 71 হলে আমি বিজয় 71 হলে যদি একজন ব্যক্তি ছাত্রলীগ বিরোধিতা সবসময় ভোকাল ছিল, কোন ধরনের হচ্ছে ওই যে মানে পেসিভ কোনো বিরোধিতা না, সেটা ছিলাম হাসনাত আব্দুল্লাহ। আপনি খুঁজে নিয়ে দেখতে পারেন, বা এখনো পর্যন্ত আমার যারা ব্যাচমেট আছে, আমার বন্ধু যারা আছে। এবং আপনি যদি একটা জিনিস দেখেন, এই যে নাহিদ, আসিফ, তারপর হচ্ছে আপনার যারা ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে তখন ছিল গণ অধিকার পরিষদ, নূর ভাইরা যারা ছিল, রাশেদ ভাইরা ছিল, আমার সাথে কিন্তু সম্পর্কে এমন না যে অভ্যুত্থানের পরে আমরা তখন থেকেই আকরাম, আমরা তখন থেকেই, আমি এটা 2020 থেকে না, তখন থেকে ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার থেকে আমি তখন থেকেই, হয়তো আমি কোনো রাজনৈতিক দলের ছিলাম না, গণ অধিকার পরিষদের ছিলাম না, স্যাডের ছিলাম না, কোনো স্টুডেন্ট এগেইনস্ট টর্চার, একটা হচ্ছে সেখানে একটা হয়েছিল স্টুডেন্ট এগেইনস্ট টর্চার, সালাউদ্দিন সিফাত যেটা করেছে। আমরা তখন চেষ্টা করেছি ছাত্রলীগের এই যে নির্যাতন গুলাকে কিভাবে হচ্ছে আমরা ভিজুয়ালি দেখানো যায়, ইন্টারন্যাশনাল মিডিয়াতে সেগুলোকে প্রচার করা যায়। এটার থ্রু যে আমি কোনো পার্টিজান পলিটিক্স করি নাই, কিন্তু পুরো সময়টা হচ্ছে এই ছাত্রলীগ বিরোধী আমার অবস্থান ছিল। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আপনি মনে করেন যে ওই সময় আপনার যে অবস্থান ছিল, সেই অবস্থানটা মানে কোনো একটা চাপের মুখে দাঁড়ায়ও মনে করেন আপনি বঙ্গবন্ধুর জন্য যে লেখা লিখছেন, সেটা হচ্ছে আপনি আপনার জায়গা থেকেই লিখছেন। এই লেখাকে এখন আবার আপনি লিখবেন নাকি এটা আবার একটু কারেকশন করে লিখবেন? আমি সেটাই জানতে চাইছিলাম। আমি তো অনলাইনে করি না এখনো, কারণ আমি ওইটাকে এখনো বিশ্বাস করি। এই দেশের মানুষ, আমি এখনো বিশ্বাস করি আমার ওই লেখাটা এখানে যেটা আছে, আমি তো চাইলে অনলাইনে করে ফেলতে পারতাম। এত গালাগালি, এত ট্রোল, এত প্রশ্ন, আমি তো অনলাইনে করতে পারতাম। অনলাইনে করি নাই আমি, কেন? সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা, আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত মতামত। অবশ্যই কমেন্ট করবেন, আপনারা জানাবেন কি বলতে চান, আপনাদের মতামত কি থাকবে, কি বলবেন আপনারা। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, অবশ্যই কমেন্টে আপনাদের মূল্যবান ব্যক্তিগত মতামত, ওপিনিয়নটা জানিয়ে যাবেন। দেবিদ্বারে যেই অনিয়ম এবং দুর্নীতি, ইউনিয়ন পরিষদের যে অনিয়ম, সেই অনিয়ম শুধু হাসনাত আব্দুল্লাহর এলাকায় একা নয়, এটি পুরো বাংলাদেশের ইউনিয়ন পরিষদও বিভিন্ন ধরনের অনিয়ম আমরা দেখে আসছি। অবহেলা, অনিয়ম, অসঙ্গতি আমাদের চোখে পড়ে। যদি হাসনাত আব্দুল্লাহর কাছ থেকে শিক্ষা নিয়ে বাকি 299 আসনের সংসদ সদস্য এমপিরাও একইভাবে কড়া বার্তা দেয়, এরকম প্রতিবাদ করে এবং অনিয়মের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়, তাহলে মনে করব মাত্র 2 দিনেই দেশটা সোনার বাংলায় পরিণত হয়ে যাবে। বেশি দিন সময় লাগবে না দুর্নীতি মুক্ত করতে, অনিয়ম দূর করতে, যদি 299 আসনের সংসদ সদস্যরা হাসনাত আব্দুল্লাহর মতো পদক্ষেপ গ্রহণ করে এবং তার মতো সৎ এবং নির্ভীক হয়।
প্রিয় দর্শক, আপনারা কি মনে করছেন? হাসনাত আবদুল্লাহর কথাগুলো আপনারা শুনতে পারলেন। ব্যক্তিগত অভিব্যক্তি অবশ্যই জানাবেন কমেন্ট করে, কি বলার আছে আপনাদের, কি বলতে চান। আজকের মতো বিদায় নিতে হচ্ছে আপনাদের কাছ থেকে। দেখা হবে আরও অন্য কোনো একটা ভিডিওতে। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আজকের মতো এ পর্যন্তই বিদায় নিতে হচ্ছে আপনাদের কাছ থেকে। আল্লাহ হাফেজ।